আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে হবে জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ ভোটে অংশ নেবে কিনা সিদ্ধান্ত নিতে হবে দলটিকেই, বিবিসিকে প্রধান উপদেষ্টা। If reforms can be done as quickly as we wish, December will be time that we will hold election. ভোটের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি বিএনপির। বর্তমান পরিস্থিতিতে দেশে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে নয় এনসিপি। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর। সংস্কার করবেন, সংস্কার তো চলমান প্রক্রিয়া। এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অভিযানের নামে মব তৈরি করলে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়ছে পুলিশ, বললেন আইজিপি। মামলামুক্ত হলেন তারেক রহমান। অর্থ পাচার মামলায় খালাস গিয়াসউদ্দিন আল মামুনও। অভিযোগের সত্যতা না পাওয়ায় সাজা বাতিল করলেন আপিল বিভাগ। ইসি থেকে এনআইডি সরলে প্রভাব পড়বে সুষ্ঠু ভোটে, দাবি কর্মকর্তা কর্মচারীদের। কমিশনে রাখার জন্য অবস্থান, সব ধরনের পদক্ষেপ নেবে কমিশন, জানালেন সিইসি। এবং ইউপি চেয়ারম্যানের 15,000 কোটি টাকা পাচার, দুদকের অনুসন্ধানে নারায়ণগঞ্জের লাখমিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য। সাবেক মন্ত্রী টিপু মুন্সির নামেও মামলা। আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি। আওয়ামী লীগের ভোটে অংশ নেয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, এ সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। ছাত্রজনতার আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। নাটকীয় এই পট পরিবর্তনের পর এই অবস্থায় দেশে পরবর্তী নির্বাচন কবে হবে তা নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলো নির্দিষ্ট তারিখ জানানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। আমি পরিষ্কার করেই বলেছি, যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন হলে ডিসেম্বরই হতে পারে নির্বাচনের উপযুক্ত সময়। Will the Awami League be able to participate in those elections? নির্বাচনের দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেই প্রশ্ন করা হয়। জবাবে ডক্টর ইউনূস জানান, নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে বলেও উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে অংশ নেবে কিনা, এটা আমি বলার কেউ না। নির্বাচনে কে অংশ নিতে পারবে কে নিতে পারবে না সে সিদ্ধান্ত শুধুমাত্রই নির্বাচন কমিশনের। তার সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপর নির্বাচন এই সময়সীমা নির্ভর করছে বলে জানান ডক্টর ইউনূস। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজনীয় বলে মনে করেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। জনগণ 17 বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর। সংস্কার করবেন, সংস্কার তো চলমান প্রক্রিয়া। আপনারা একটা আইডিয়া, সংস্কারগুলো আইনে পরিণত করবে কে? নির্বাচিত পার্লামেন্ট। ওটা যদি আইন করতে হয়, ওটা যদি সংবিধানে সন্নিবেশিত করতে হয়, তাহলে তো এটা তো করবে একটা নির্বাচিত পার্লামেন্ট। তাই সবার আগে আপনার জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, স্বল্প মেয়াদী সংস্কারে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও তা আশানুরূপ হয়নি।
আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, তাই দলটিকে আর সুযোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। তো আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছাড়া অন্য কারো অভিযান করার অধিকার নেই বলে সাফ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অভিযানের নামে মব সংস্কৃতি তৈরি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ঈদ ঘিরে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি রোধে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান উপদেষ্টা। দুপুরে রাজধানীর পল্টনের ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলের প্রাক্তন স্ত্রীর বাসায় মঙ্গলবার রাতে ছাত্র জনতার পরিচয়ে অভিযানে যায় 20 থেকে 25 জনের একটি দল। গণমাধ্যম ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই তছনছ করা হয় বাসা। সেদিনের তল্লাশি নিয়ে বৃহস্পতিবার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান করতে পারবে না কেউ। পাশাপাশি মব তৈরি করে হামলা করলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। এটা তো আমাদের হচ্ছে, বাট এটা আমরা যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। ঈদ উল ফিতর সামনে রেখে মহাসড়কে ডাকাতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ডাকাতির হটস্পট ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা, পাশাপাশি ছিনতাই ও চাঁদাবাজি বন্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রাজশাহী এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানেও একটুখানি বেশি। এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা আগের থেকে অনেকটা মনে হয় ভিজিল্যান্ট হচ্ছে। টুরিস্ট পুলিশ ভালো কাজ করলে বিদেশি পর্যটক বাড়বে জানিয়ে বাহিনীটির সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিদেশি টুরিস্টও কিন্তু আমাদের দেশে আসবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। ঢাকা মেডিকেলে রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানি, যৌথ বাহিনীর অভিযানে অর্ধশতাধিক দালাল আটক, 3 মাস কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা। অর্থ পাচার মামলায় খালাসের মধ্য দিয়ে মামলা মুক্ত হলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত। দুদক আইনজীবী বলছেন, টাকা পাচারের কোনো সত্যতা মেলেনি, মামলার ক্ষেত্রে মানা হয়নি আইনি কোনো প্রক্রিয়া। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছিল বলে জানান বিএনপির আইনজীবীরা। বিচারক মোতাহার হোসেন হত্যার হুমকি উপেক্ষা করে খালাস দেন তারেক রহমানকে। এরপর বিচারকের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। এক পর্যায়ে দেশ ছাড়েন ওই বিচারক। হাইকোর্টে এসে অবশ্য তারেক রহমানের খালাসের রায় বাতিল হয়, দেয়া হয় 7 বছরের কারাদণ্ড, আর সাজা বহাল থাকে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের। লন্ডনে অবস্থান করায় এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। মঙ্গলবার মামুনের আপিল মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত, ফলে খালাসের সুবিধা পান তারেক রহমানও। যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে, এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। বিএনপির আইনজীবীরা বলছেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে বিমান টিকিট ও চিকিৎসা বাবদ খরচকে অর্থ পাচার হিসেবে দেখানো হয় শুধুমাত্র হয়রানি করতেই। পরবর্তীতে চার্জশিট হয়, 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ট্রায়াল কোর্ট। সেখানে আমেরিকা থেকে এফবিআই এজেন্ট জেব্রাকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু উনি বলেন নাই কোথাও যে জনাব তারেক রহমান বা গিয়াসউদ্দিন আল মামুন মানি লন্ডারিং এর সাথে জড়িত ছিল। দুদক আইনজীবীও বলছেন, তারেক রহমানের অর্থ পাচারের সত্যতা নেই। এছাড়া মামলার ক্ষেত্রে মানা হয়নি আইনি প্রক্রিয়া। টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিং এর কিছু নাই, সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না। অর্থ পাচারের এই মামলায় খালাসের মধ্য দিয়ে তারেক রহমান মামলা মুক্ত হলেন। তবে একটি মামলা চলমান থাকলেও সেটির কার্যকারিতা স্থগিত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ,
ঢাকা। মন্ত্রী, এমপি কিংবা প্রভাবশালী কোনো ব্যবসায়ী নয়, এক ইউপি চেয়ারম্যানের হিসাব থেকেই প্রায় 15,000 কোটি টাকা পাচার। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। লাকমিয়া নামে আওয়ামী লীগের এই চেয়ারম্যানের বাড়ি নারায়ণগঞ্জের 2,500 থানায়। এদিন 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির বিরুদ্ধেও। দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 23 জনকে। লাকমিয়ার লাকি কপাল, ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। চাল, গম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের হদিস পেয়েছে দুদক। নারায়ণগঞ্জের 2,500 উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের চেয়ারম্যান লাকমিয়া দম্পতির 70 কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় 15,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় পৃথক 2 মামলা করেছে সংস্থাটি। 14,376 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও তার স্ত্রীর বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ ও 32 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন এবং অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এদিকে প্রায় 300 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারকাত সহ 23 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের দফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। তারা জানান, এনআইডি ইসি থেকে সরে গেলে সুষ্ঠু ভোটে প্রভাব পড়বে। পরে সিইসি জানান, এনআইডি নির্বাচন কমিশনে রাখার ব্যাপারে পুরো কমিশনের অবস্থান পরিষ্কার। কমিশন চায় এনআইডি ইসিতেই রাখা হোক। এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে বিগত সরকার আইন করলেও অন্তর্বর্তী সরকার ওই আইনটি বাতিল করে ইসির কাছে ফিরিয়ে দেয় এই সেবা। সম্প্রতি জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা প্রাপ্তি সহজ করতে সিভিল রেজিস্ট্রেশন নামে একটি আলাদা কমিশনের উদ্যোগ নেয় সরকার। যেই কমিশনের অধীনে থাকবে এনআইডি সেবাও। তবে এমন সিদ্ধান্ত মানতে নারাজ নির্বাচন কমিশন কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে সিইসির দপ্তরের সামনে অবস্থান নেন ইসির কর্মকর্তা কর্মচারীরা। দৃশ্যমান অগ্রগতি না হলে 12 মার্চ মানববন্ধন এবং 13 মার্চ থেকে কর্মবিরতির ঘোষণা দেন তারা। গত 17 বছর যাবৎ যেখানে এনআইডি সার্ভিসে কোনো রকম সমস্যা হয়নি, আজকে কি এমন পরিবেশ পরিস্থিতির উদ্ভব হলো যে এনআইডি সার্ভিসটা আজকে আলাদা করার প্রয়োজন হলো? পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, এনআইডি কেন নির্বাচন কমিশনে থাকতে হবে সে বিষয়ে জরুরি ভিত্তিতে কমিশনের মতামত জানানো হবে সরকারকে। যেখানে যেখানে আমাদের মতামত দেওয়ার সুযোগ থাকবে সেটা আমরা দিব, মতামত দিব। এবং এই ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার, আমাদের কোনো অবস্থানের কোনো ডিফারেন্স হয় নাই। এবং আমাদের ফুল কমিশন এটা সবাই চাই যে এই ব্যাপারে আমরা যাতে একটা আমাদের বক্তব্য সরকারকে আমরা জানাই। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জাতীয় পরিচয় নিবন্ধন সংস্থা নামে একটি স্বতন্ত্র স্বাধীন সংবিধিবদ্ধ সংস্থা গঠনের সুপারিশ করেছে সরকারের কাছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এর সামনে রেখে নানা কাপড়ের ফিরে এখনও বাঙালির পছন্দের শীর্ষে দেশি পোশাক। পশ্চিমা ধাঁচের পোশাক পাশে রেখে অনেকেরই প্রথম পছন্দ শাড়ি, সালোয়ার কামিজ ও পাঞ্জাবি। সঙ্গে তরুণরা ঠুকছে দেশি ফিউশনের তৈরি স্ট্রাগ, শার্ট, কুর্তির দিকে। ক্রেতা ধরতে দেশি ব্র্যান্ডগুলো নিয়ে এসেছে নান্দনিক ও আবহাওয়া উপযোগী পোশাক। উৎসব মানেই নতুন নতুন পোশাক, আর এক্ষেত্রে নগরবাসীর অনেকেই ঝুঁকছেন দেশি পোশাকে। ঈদের সকাল মানে শাড়ি, পাঞ্জাবি কিংবা সালোয়ার কামিজ, তাই কেনাকাটার শুরুতেই দেশি ব্র্যান্ডগুলোতে ঢু মারছেন ক্রেতারা। আমার পছন্দ বাঙালি সুতি, থ্রি পিস, শাড়ি। একটা সুন্দর পাঞ্জাবি
পরলে দৃষ্টি আকর্ষণ হয় স্যার, এই জন্য একটা পাঞ্জাবি কিনতে আসছি। কাট, প্যাটার্ন ও নকশার সমন্বয় করা প্রতিটি পোশাক নির্বাচনে গুরুত্ব পেয়েছে উৎসব মুখরতা আর স্বস্তি। চেষ্টা করি যে দেশীয় পোশাকটাই প্রাধান্য দেওয়ার জন্য। যারা শাড়ি পছন্দ করে তাদের জন্য শাড়ি, বাবুর জন্য ফতুয়া। একটু বিকাল দিকে বের হব, তখন একটু কটনের মধ্যে। দাম মনে হচ্ছে এবার ওকে। তরুণদের কথা চিন্তা করে বিভিন্ন ব্র্যান্ড পোশাকে রেখেছে আধুনিক কাট ও হালকা নকশা। গরমকে প্রাধান্য দিয়ে এবার কটন, হাফ সিল্কের উপরে, ফেব্রিক্সের উপর কাজ করা হয়েছে 90%-এর উপরে, এবং প্রত্যেকটা ডিজাইনও খুব সুন্দর। শুরু থেকেই সাড়া মিলছে দেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন হাউসগুলোতে। 10 রোজার পর ঈদ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য পুরোদমে জমে ওঠার প্রত্যাশা ব্যবসায়ীদের। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য এবার কড়া ভাষায় আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, জিম্মিদের মুক্তি না দিলে একজন হামাস সদস্যও নিরাপদ থাকবে না, আর এজন্য ইসরায়েলকে সব ধরনের অস্ত্র সহায়তা পাঠানো হয়েছে। ট্রাম্পের এমন হুঁশিয়ারির কয়েক ঘন্টা আগে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি নজিরবিহীন বৈঠকের কথা জানায় হোয়াইট হাউস। বিষয়টি নিশ্চিত করার কয়েক ঘন্টা পরই হামাসকে আলটিমেটাম দেন প্রেসিডেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত উইকেটের ভরসা নিয়ে খেলছে না। পাকিস্তানি সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাফ জানিয়ে দিলেন বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা। ভারত এমন একটা দল যাদের আসলে উইকেট থেকে বাড়তি কোনো সুবিধার প্রয়োজন হয় না। দুবাইয়ে তারা সুবিধা পাচ্ছে, এসব নিয়ে যারা কথা বলছে তার কোনো ভিত্তি নেই। শুধু ভারত কেন, পাকিস্তানও যদি সেখানে খেলতো তাদের সঙ্গেও এমনটি হতো। দেখুন, ভারত ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। তবে এটা এমন একটা বিষয় যেখানে ভারত সরকারের সরাসরি হস্তক্ষেপ আছে। আমি আবারও বলবো, ভারতের পাকিস্তানে না আসার পেছনে সম্পূর্ণ সিদ্ধান্ত সরকারের। এখানে বিসিসিআইয়ের সদিচ্ছার অভাব নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর পাকিস্তানে কোনো আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হলো, তারা এটা সফল আয়োজন করেছে। পুরো বিশ্বের সমর্থকরাই ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ দেখতে মুখিয়ে আছে। তবে তৃতীয় বা নিরপেক্ষ ভেন্যুতে এমন সিরিজ আয়োজনের কোনো সুযোগ নেই। সন্ধ্যার সময় সঙ্গে থাকুন সময়।